স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সুফিয়া খানের পরপর কথায় জসিমের শরীরে চিকন ঘামের রেশ দেখা দিল। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমা হতে জসিম ভয়ার্ত মুখে অস্থির ভঙ্গিতে বলল, আমি কিছু করিনি সুফিয়া, আমি সত্যি তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাইনি। আমি তো সেদিন চট্টগ্রামেই ছিলাম না যেদিন হৃদ খানের অ্যাক্সিডেন্ট হলো। আমি কিভাবে তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাবো বলো? আমাকে অন্যভাবে জেলে আনা হয়েছে, আমি নির্দোষ। জসিমের কথায় দারুণ হাসল সুফিয়া খান। হাতের বটলটা পাশের টেবিলের উপর শক্ত করে রাখতে রাখতে বলল, তোর নিজের সাক্ষী তুই কেন দিচ্ছিস জসিম? আমি কি তোকে মেরেছি নাকি কারো অ্যাক্সিডেন্টের কথা মেনশন করেছি? না পেটানো অবধি তুই সাক্ষী দিবি না জসিম, কারণ আমি জানি তুই নিষ্পাপ, সেজন্য তোকে জেলে ধরে আনা হয়েছে। থানার পুলিশরা হলো বেয়াদব, আর আমাকে ফোন করে জানালো তোর মতো এত নিষ্পাপ নেতা নাকি তাদের পেটে হজম হচ্ছে না। দ্রুত তোর সাথে কথা বলতে যাতে তোর হারামিপনার লেভেল আপডেট হয়, নয়তো বদ হজমে মারা যাবে তারা, বুঝলি? সুফিয়া খান সম্পর্কে জসিমের ধারণা পুরাতন। ভার্সিটি লাইফ থেকে তিনি সুফিয়া খানকে চেনেন। অসম্ভব মেধাবী আর চতুর মানুষ সুফিয়া। শান্ত মস্তিষ্কে মানুষ খুন করার মতো ক্রিমিনাল মাইন্ড এই মহিলার আছে। কিভাবে কাকে কোথায় ফাঁসিয়ে দেবে সামনের মানুষটা নিজেও বুঝবে না। জসিম লন্ডনে পড়তে গিয়েই পরিচিত হয়েছিল সুফিয়ার সঙ্গে। অপরূপ সুন্দরী আর অসম্ভব মেধাবী স্টুডেন্ট দেখে সে ভালোবেসেছিল সুফিয়াকে। কিন্তু তখন সুফিয়ার সঙ্গে নিহাল খানের প্রেম ছিল সবে 3 মাসের। নতুন প্রেম হওয়ায় জসিম চেয়েছিল সহজ সরল নিহালকে টপকে সুফিয়াকে জিতে নেবে। নিহালের সঙ্গে জসিমের বন্ধুত্ব না থাকলেও ওরা মিউচুয়াল ফ্রেন্ডে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একই ভার্সিটিতে পড়াশোনা করত বলে রোজ দেখা হতো তাদের। সেজন্য জসিম চেয়েছিল নিহালকে ভুল বোঝাতে সুফিয়ার সম্পর্কে। এতে সে সফলও হতো যদি না সুফিয়ার কাছে সে ধরা পড়ত। সহজ সরল নিহালকে অনেকটাই কনভিন্স করে ফেলেছিল সুফিয়ার বিরুদ্ধে, কিন্তু সুফিয়ার চতুরতার কাছে জসিম অল্পেতেই ধরা পড়ে যায় এবং সেদিনই জসিমকে ভার্সিটির মাঠে পিটিয়ে ক্যাম্পাস ছাড়াও করল সুফিয়া। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে সুফিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতন ক্ষমতাও ছিল না জসিমের, কারণ তখনকার সময় লন্ডনের রয়্যাল পরিবারের সদস্যদের মধ্যে সুফিয়ার পরিবারকেও গোনা হতো। সুফিয়ার পরিবারের পূর্বপুরুষদের ব্রিটিশ আমল থেকেই তাদের আধিপত্য ছিল লন্ডন শহরে। তাদের ক্ষমতা দাপটও দেখার মতো ছিল। সুফিয়া নিজেও অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, এমনকি ট্রেইনার হিসাবেও পারদর্শী ছিল। সুফিয়ার হাতের ধনুক বা বন্দুকের গুলি কোনটায় নিশানা মিস হওয়ার মতন গল্প এখনও নেই। সে এক পারদর্শী নারী। জসিম যে সময় সুফিয়ার হাতে মার খেয়ে লোকলজ্জায় ভয়ে সে বাংলাদেশে চলে আসে, তারপর রাজনৈতিক দলে যোগদান করে, এক নেতার মেয়েকেও বিয়ে করলো। বছর 3 পর দেখা গেল নিহাল সুফিয়াকে নিয়ে বাংলাদেশে হাজির হয়। তখন সুফিয়ার কোলে 6 মাসের ছেলে সন্তান। দেখতে ঠিক সুফিয়ার মতোই অপরূপ সুন্দর হয়েছিল। খুব সম্ভবত সুফিয়ার বড় ছেলে হৃদ খান হবে। জসিমের ভুলে যাওয়া শত্রুতা পুনরায় তাজা হয় যখন নিহাল জসিমের বিরোধী রাজনৈতিক দলে যোগদান করে। তখন পাশাপাশি একই এলাকাতে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে নিহালের যোগদান করাতে পার্সোনাল শত্রুতা থেকে রাজনৈতিক দ্বন্দ্বে পৌঁছালো জসিমের ক্ষোভ। সুযোগ পেলে নিহালকে হেনস্থ করতে পিছুপা হতো না জসিম। সুফিয়া তখন নিজের কেরিয়ারের সব কিছু ছেড়ে ছুড়ে স্বামীর সংসারে মনোনিবেশ করে, কিন্তু বেশ কয়েক বছর পর নিহালের বেগতিক পরপর রাজনৈতিক দ্বন্দ্ব দেখে সুফিয়া আর নিহালের মধ্যে আনবান শুরু হতে লাগলো। তারপর কিভাবে কি হলো আর কেন সুফিয়া নিহালকে ছেড়ে গেল সেটা এখনও জানে না জসিম। তবে সুফিয়ার চলে যাওয়ার খবরটা জসিমের কানে এসেছিল, সেজন্য জসিম বহুবার চেয়েছিল সুফিয়ার অনুপস্থিতিতে নিহালের সুযোগ নিতে। সেজন্য কারণে অকারণে এমন বহুবার বহু রকম মিথ্যা কেস মামলা দিয়ে নিহালকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু থানা পুলিশ করে সবগুলো কেস মামলা কোর্ট পর্যন্ত যেতে যেতে কেমন গায়েব হয়ে যেত। সেসব মামলা মোকদ্দমার আর কোনো পাত্তা পাওয়া যেত না। এমন ঘটনা বহুবার হওয়াতে মামলাগুলো হঠাৎ গায়েব। সেসব তথ্য জোগাড় করতে জসিম গোপনীয়ভাবে লোক লাগালো তদন্ত করতে, মামলাগুলো কি হয় সেটা জানতে।
অনেক তদন্তের পর বুঝতে পারল সুফিয়া স্বামীর সংসার নামমাত্র ছাড়লেও সে স্বামীর সঙ্গ ছাড়েনি কখনো। নিহালের ছোট বড় রাজনৈতিক পারিবারিক ব্যবসায়িক সকল মামলাগুলোই সুফিয়া নিজে দেখাশোনা করে। প্রফেশনাল অ্যাডভোকেট হওয়ায় অবশ্যই আইন সুফিয়ার হাতেই থাকবে, তাই জসিম কোনোভাবে নিহালের সঙ্গ আইনিভাবে পেরে উঠবে না। সেটা বুঝতে পেরে জসিম আইনের আশ্রয় নেওয়া ছেড়ে দেয় এবং সরাসরি আক্রমণ করতে শুরু করলো নিহালের উপর। সুযোগ পেলে অপদস্থ করতে চাইতো নিহালকে। নিহালের লোকদের পিটিয়ে রাস্তায় ফেলে রাখতো, নয়তো জোর করে ভয় দেখিয়ে নিহালের লোকদের নিচের তলে নিয়ে আসতো। বলতে গেলে রাজনৈতিক খেলায় জসিমের হাত চলতো সব জায়গায়। ভেবেছিল ইলেকশনটাও সেবার জসিমের হাতেই হবে, কিন্তু সেইবার ইলেকশনের আগে আগে হঠাৎ করে একদিন শোনা গেল নিহালের বড় ছেলে রিদ খান নিজের পড়াশোনা শেষ না করেই বিদেশ থেকে চলে এসেছে ওর বাবার রাজনৈতিক দলের সাপোর্টে দাঁড়াতে। জসিম বিষয়টা শুনেও বিশেষ পাত্তা দেয়নি। নিহালের ছেলে নিহালের মতোই সরল মনের মানুষ হবে ভেবে উড়িয়ে দেওয়া বিষয়টা জসিমের মাথা ব্যথা হয়ে দাঁড়ালো। বুঝতে পারলো ছেলে নিহালের হলেও স্বভাব সুফিয়ার থেকেও 10 কাঠি উপরে পেয়েছে রিদ খান। ক্রমাগত জসিমের কাজে জসিমকে ফাঁসাতে লাগলো রিদ খান। সকল দিক থেকে হঠাৎ করে জসিমের দলকে ব্লক করতে লাগলো। জসিমের দলের ছেলেরা দল ছেড়ে নিহালের ছেলের পিছনে ছুটতে লাগলো। চোখের পলকে যেন জসিমের সাজানো গোছানো রাজনৈতিক দলটা ভেঙে নিস্তেজ হয়ে গেল। চারদিকে শুধু নিহালের ছেলে রিদ খানের নাম ছড়াতে লাগলো, যে নাম কামাতে জসিমের বছরের পর বছর রাজনৈতিক মাঠে ষড়যন্ত্র ছক আঁকতে হয়েছিল। সেই মাঠ বছর ঘুরতে না ঘুরতে নিহালের ছেলে রিদ খানের হয়ে গেল। নিহালও নিজের বড় ছেলে রিদ খানের উপর রাজনৈতিক দল দিয়ে নির্ভরশীল হয়ে পড়ল। অথচ রিদ খান এক হাতে রিদের বাবার রাজনৈতিক দল সামলাতে লাগলো, অন্যদিকে মাসের এ মাথা ওই মাথা করে লন্ডনে যাতায়াত করতো নিজের পড়াশোনা চালিয়ে যেতে। রিদের বাবার পাশাপাশি রাজনৈতিক দলের থেকে রিদ খান নিজের বাকি পড়াশোনাটাও শেষ করতে করতে ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়ল। পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের ব্যবসাও দাঁড় করালো। সব মিলিয়ে রিদ খানের নামটা হঠাৎ করেই অনেক বড় হয়ে গেল। এতে জসিম হিংসাত্মকে জ্বলে পুড়ে নিজের 2 ছেলেকেও রাজনৈতিক মাঠে নামালো। কারণে অকারণে রিদ খানের সঙ্গে ঝামেলায় জড়াতে লাগলো, কিন্তু এতেও রিদ খানের সঙ্গে কোনো সুবিধা করতে পারছিল না বলে নিহালের ছোট ছেলেকে টার্গেট করলো ওরা। নিহালের বড় ছেলে রিদ খান যতটা চতুর মাইন্ডের ছিল ততটাই নরম মনের ছিল ছোট ছেলেটা। কিন্তু খান পরিবারের সদস্যরা সবাই মিলে যে রাদিফ খানকে প্রোটেক্ট করে সেটা জসিম লাস্টবার আক্রমণ করতে গিয়ে বুঝতে পারল। জসিমের বড় ছেলে যখন লোকজন নিয়ে এয়ারপোর্টে থেকে আসা রাদিফ খানের উপর আক্রমণ করলো, তখন সেই যাত্রায় রিদ খান বাঁচিয়ে নেয় ওর ভাইকে এবং সেখানে মারামারিতে রিদ খানের হাতে ওনার বড় ছেলেটা পঙ্গুও হয়ে যায় সারা জীবনের জন্য। 2 পা কেটে এখনো বেডে রেস্টে আছে সে। সেই জন্য তিনি শপথ করে রেখেছিল অন্য কাউকে নয়, বরং এবার রিদ খানকে জানে মেরে শান্ত হবেন তিনি। সেই অনুযায়ী তিনি গোপনীয়ভাবে লোক লাগিয়ে রেখেছিল রিদ খানকে মারতে। বহুদিন চেষ্টা করার পর একদিন সুযোগে পেয়ে রিদ খানের অ্যাক্সিডেন্টও করালো। ট্রাকের চাপায় রিদ খানের মৃত্যু নিশ্চিত হবে এমন খবরও জসিম পেয়েছিল, কিন্তু এত ধকলের মতো সুফিয়া নিজের ছেলেকে বাঁচিয়ে আনলো। তারপর কিভাবে কি তদন্ত করে জসিমের নামও বের করে নিল এসবের মাঝে। হঠাৎ এক রাতে পুলিশ জসিমকে ওর পার্টি অফিসের বাহির থেকে ধরে আনে এবং কোথাকার কোন কারাগারে গায়েব করে রেখে দেয়। এখন প্রায় 1 মাস হতে চলল সে সূর্যের আলো দেখে না। জসিমের পরিবারের কারো খবর নেই। জসিমের পরিবার আদৌ কি ওর খবর জানে সেটাও বলা যায়। এখন এই মুহূর্তে সোফিয়া জসিমের সামনে দাঁড়িয়ে আছে, মানে জসিমকে এতদিন গায়েব রাখার পিছনে যে সুফিয়ার হাত রয়েছে সেটা তিনি ঠিক বুঝতে পারছেন। তবে জসিম এটা জানে না ওকে সন্দেহের বশে সোফিয়া খান আটকে রেখেছে নাকি সত্যিটা জেনে বুঝে আটকে রেখেছে। যেটাই হোক না কেন আগে সুফিয়ার মনোভাব বুঝে তারপর জসিম কিছু বলবে, নয়তো আগ বাড়িয়ে কিছু বলে নিজের বিপদ ডেকে আনবে না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কারণ এই মুহূর্তে জসিমের হাতে কিছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত সে কারাগার থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত
যদি সোফিয়া সত্যিটা জেনেও যায় তাহলে বড়জোর কি করবে? জসিমকে কেটে চালান করে দিয়ে আদালতে সর্বোচ্চ বিচার দাখিল করবে, এটাই তো। বিচারে বড়জোর কি করবে? যাবজ্জীবন কারাদণ্ড দিবে, ব্যাস। কারণ রিদ খান এখনো জীবিত আছে, মরেনি। মানে জসিমকে মৃত্যুদণ্ড দেবে না আদালত। জসিম বেঁচে থাকলে কিছু ক্ষমতা তো জসিমেরও আছে। বাংলাদেশের আইনকে কিনে সেও শাস্তি কমিয়ে নিতে পারবে। তাই আপাতত সুফিয়া যা বলতে চাচ্ছে তাই বলুক। জসিম বাড়াবাড়ি কিছু বলে পরিস্থিতি নষ্ট করবে না। জসিমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে সুফিয়া খান ফের বলে উঠল, তুই তো আমাকে চিনিস জসিম, বিনা উদ্দেশ্যে সুতা বহন করার মতন পাবলিকও আমি না। আমার এখানে আসার উদ্দেশ্যটা নিশ্চয়ই তোর মাথায় চলেছে, চলাটাও স্বাভাবিক। দেখ, আমি এই পলিটিক্স খেলতে চাইনি বলে আরও অনেক বছর আগেই স্বামী সংসার ছেড়েছিলাম। আজ আবার সন্তানের জন্য ফিরে আসলাম। নিহাল সহজ সরল বলে সেই জন্য তুই বারবার খেলতে পারতিস, সে মন থেকে চিন্তা করে। কিন্তু আমি ভাই নষ্ট মন বুঝি না। আমার মন খুব অল্প সংখ্যক মানুষের বসবাস করে। আমি শুধু আমার পরিবার বুঝি, এর বাইরে সব বাদ। আমি অপরাধীদের বারবার ক্ষমা করতে পারি না। এত বড় কলিজা নিয়ে ঘুরি না। আমার কলিজা ছোট, সেজন্য আমার সাথে যে যেমন তার সাথেই আমি তেমন। তুই ভালো তো আমি ভালো, তুই খারাপ তো আমি তোর থেকেও দ্বিগুণ খারাপ। আমার বড় ছেলেটার রক্ত গরম, সেজন্য হুটহাট রেগে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না, জেদ বেশি। তবে আমি কিন্তু সেই রকম না, আমার সহজে রাগ আসে না, কিন্তু আমি শান্ত মস্তিষ্কে থাকি। হই হুল্লোড় করে লোক জানিয়ে কাজ করা আমার স্বভাবে নেই। আমি ডান হাতে কাজ করলে বাম হাত টের পায় না। এই যেমন ধর, আজ এখানে এসেছি তোকে চিরবিদায় দিতে। বাহিরের পুলিশ কিভাবে তোর সাথে বাহিরে পুলিশ টেরও পাবে না তোর মৃত্যু কিভাবে হলো, বুঝলি? সুফিয়া খানের কথায় অস্থির উত্তেজিত হলো জসিম। চেয়ারে বসা অবস্থায় ছটফটিয়ে বলল, কি বলছো তুমি এসব সুফিয়া? আমার মৃত্যু মানে তুমি কি আমার সাথে মজা করছো? জসিমের কথায় সুফিয়া খান হেয়ালি করে বলল, এত হাইপার হচ্ছিস কেন জসিম? তোর এই মুহূর্তে হাইপার হওয়া খুবই রিস্কি, বুঝলি? তুই যত শান্ত থাকার চেষ্টা করবি ততই তোর লাইফ টাইম বাড়বে। নয়তো অতিরিক্ত হাইপার হলে তোর ব্লাড প্রেশার বেড়ে গিয়ে যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারিস, বুঝলি? সুফিয়া খানের কথায় জসিম রাগে চিৎকার করে বলল, পাগল পেয়েছিস আমাকে? আমি কিছু বুঝি না মনে করেছিস? শুধু শুধু কেউ মারা যাবে কেন? আমার গায়ে হাত দিলে রক্ষা তুইও পাবি না সুফিয়া। আমাকে মারা দায়ে তুইও ফেঁসে যাবি। জসিমের কথায় সুফিয়া খান নাক মুখ কুঁচকে বলল, তবা তবা, তোর এই মনে হয় তোকে মেরে হাত নষ্ট করব আমি? এত বছরে তুই আমাকে এই চিনেছিস? তুই তো এমনিই মরে যাবি ভাই, তোকে মেরে আমার আবার হাত নষ্ট করতে হবে কেন? বড় জোর তুই আর 6 ঘন্টা লাস্টিং করবি। তুই আমাকে মিথ্যা বুঝাতে চাচ্ছিস? আমি বিশ্বাস করি না তোর কথা। তুই আমাকে জানে না মারলে আমি কেন মারা যাব? আমি তো সুস্থ। সুফিয়া খান আগের ন্যায় বলল, অবশ্য তুই সুস্থ, সেটা আমি দেখেছি। থানার পুলিশও দেখেছে, কারাগারের সিসি ক্যামেরাও দেখেছে। আমরা সবাই জানি তুই সুস্থ, কিন্তু তুই তো মরবি হঠাৎ হার্ট অ্যাটাক করে, অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হয়ে রক্তচাপে মারা যাবি। ডাক্তারের রিপোর্ট তাই এসেছে, দেখবি। সুফিয়া খানের কথায় মনে ভয় জমা হলো জসিমের। সে উত্তেজিত গলায় বলল, রিপোর্ট? কিসের রিপোর্ট? তো ডেড বডির পোস্টমর্টেম রিপোর্ট দেখবি। কথা বলেই সুফিয়া খান জসিমের সম্মতির অপেক্ষা না করে গলা ছেড়ে ডাকলো তারেক ছেলেটিকে। সুফিয়া খানের ডাকার সঙ্গে সঙ্গে হাতে ফাইল নিয়ে তৎক্ষণাৎ দৌড়ে আসলো তারেক। সুফিয়া খানের হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে সে এগিয়ে দিল বেশ কিছু ডক্টরি রিপোর্ট। সুফিয়া খান হাতের ইশারায় ছেলেটিকে চলে যেতে বলে। পরপর কাগজগুলো জসিমের সম্মুখে ছড়িয়ে রাখতে রাখতে বলল,
এই যে দেখ তোর ডেড বডি সার্টিফিকেটগুলো। তুই কত ভাগ্যবান দেখলি যে সিম মরার আগেই নিজের পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখে যেতে পেরেছিস। তোর সাত কপাল ভাই, আমার মতন এমন বান্ধবী পেয়েছিস জীবনে। তোর কত খেয়াল রাখছি আমি, দেখছোস? ডক্টর রিপোর্টগুলো দেখে জসিম তীব্র আক্রোশে ফেটে পড়ল। বাঁধন খোলা হাতটা দিয়ে সকল কাগজপত্রগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, তুই আমাকে মিথ্যাবাদে ফেলতে চাচ্ছিস? আমি জানি আমার কিচ্ছু হবে না। অকারণে কারো ব্লাড প্রেশার হাই হয় না, আর না হার্ট অ্যাটাক হয়। অকারণে কেন হবে দোস্ত? অল্প ব্রেন তো চালাতো নিজের। আমি এখানে আসতে দুজন হাত মিলালাম প্রথমে, তারপর তোর হাতে সুই বিঁধেছিল। আমি আবার দরদ দেখিয়ে তোকে পানীয় মনে করে খাওয়ালাম সেটা। আসলে প্রথমে সুইটা কোনো সাধারণ সুই ছিল না, এটা বিষাক্ত পয়জন তোর বডিতে পুশ করা হয়েছে, যেটা তোর হার্ট ব্লক করতে সাহায্য করবে দ্রুত। তারপর যে পানিটা খেলি আমার হাতে, সেটার মধ্যে আরেকটা পয়জন ছিল, যেটা তোর ব্লাড সার্কুলারকে মাত্রাতিরিক্ত হাইপার করতে সাহায্য করবে। দুইটা বিষের প্রতিক্রিয়ায় তোর হয়তো বড় জোর 5 ঘন্টা, তার মধ্যেই তৃতীয় ঘন্টা থেকে তোর শরীর রেসপন্স করা ছেড়ে দিবে। একদম মরা লাশের ন্যায় পড়ে থাকবি, তোর শরীরের রুহ থেকে বের হতে থাকবে, কিন্তু রেসপন্স করার জন্য শক্তি পাবি না। মজার বিষয় কি জানিস? 6 ঘন্টা হতে না হতেই তোর শরীর থেকে দুটো বিষও ভ্যানিশ হয়ে যাবে, কারণ বিষ দুটোই একটা অপরের প্রতিশোধক, অ্যান্টিডোট হিসাবে কাজ করবে। তাই তোর বডির পোস্টমর্টম করার সময় রিপোর্টে আসবে তোর সাধারণ হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়েছে। সুফিয়া খানের কথায় জসিমের সর্বাঙ্গ কাঁপতে লাগলো। মৃত্যুকে সবাই ভয় পায়, জসিমও তীব্রভাবে ভয় পাচ্ছে। সে সুফিয়া খানের কাছে জীবন বাঁচানোর চেষ্টা করে বলল, আমাকে ক্ষমা করে দাও সুফিয়া, আমাকে প্রাণে মেরো না, লাস্ট একটা সুযোগ দাও, তারপরও প্রাণে মেরো না আমায়, আমি মরতে চাই না। জসিমের আত্মচিৎকারে সুফিয়া খানের মন গলল না। তিনি আগের ন্যায় বলল, তোর অপরাধের লিস্ট তো অনেক বড় দোস্ত, ক্ষমা করা যাচ্ছে না। আমার ছেলে আর স্বামী দুজনেই তোকে খুঁজেছে মারতে, সেজন্য আমি ভাবলাম মা হয়ে তোর চ্যাপ্টারটা ক্লোজ করে যাই, বাপ ছেলে অবধি যাওয়া লাগবে না। শুন জসিম, তোর একটা কথা বলি আমি, তুই তো আমার ব্যাচমেট ছিলি। তুই জানিস নিহালকে আমি লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু ওকে আমি প্রেম করে বিয়ে করে ঠকে গেলাম। 15 বছর ধরে একসাথে নেই। শালা বুইরা খাটাস, আমার ফিলিংস বুঝে না, অথচ তুই বুঝলি, আমাকে বিশ্বাস করে বিষও পান করলি। তোর আসলে আমার ইমোশন ধরে টান দেওয়া উচিত হয়নি। আমার ছেলেটা আমার ইমোশন ছিল। আচ্ছা যাই হোক, তারপরও আমি দোয়া করব। কথাটা বলে সুফিয়া খান জায়গায় ছেড়ে উঠে দাঁড়ালো চলে যেতে। সামনে কদম বাড়াতে জসিম হাউ মাউ করে চিৎকার করতে লাগলে সুফিয়া খান বিরক্তি স্বরে বলল, তোর মতন আমার পরিবারও এমন করেই কেঁদেছিল যেই দিন, কিন্তু তুই শুনতে আসিসনি, তাই আজ আমিও শুনবো না। তারপরও তোর ভালোর জন্য বলে যাই, তুই যতই হাইপার চিৎকার করবি তত দ্রুত তোর শরীরে বিষ অ্যাক্টিভ হয়ে কাজ করবে। 5 ঘন্টার জায়গায় তুই 1 ঘন্টায় মারা যাবি। সেজন্য চিল্লাচিল্লি না করে আল্লাহর ডাক হারামি, এখানে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। সকাল 5টার ঘরে বাড়ির গেট পেরিয়ে পার্কিং এরিয়াতে গাড়ি এসে থামলো সুফিয়া খানের। গম্ভীর মুখ সুফিয়া খান গাড়ি থেকে নামতে নামতে চোখে পড়ল বাগানের খোলা বাংলোর চেয়ারে হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসা হৃদকে। হৃদ চোখের উপর ডান হাত রেখে বাম হাত ঝুলছে ফ্লোরের উপর। গম্ভীর সুফিয়া খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে হাতের ঘড়িটার সময় দেখতে পুনরায় কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।